আজকে আমাদের ক্লাস গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে। আমি আগেও বলেছি যে গ্রামাটিক্যাল রুলস শেখার পাশাপাশি ফ্রেজ শেখার পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখতে হবে। ইংরেজিকে ভালো করে বলার জন্য কিংবা লেখার জন্য শিখতে হলে আমাদের অবশ্যই ভোকাবুলারির উপর জোর দিতে হবে। সেই জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আজকের ক্লাস। খুব একটা অ্যাডভান্স যে শব্দগুলি তা নয় আজকের ক্লাসের, কিছুটা বেসিক লেভেলেরই, কিন্তু আমরা অনেক সময় হয়তো আগে পড়েছি ভুলে গিয়েছি। এরকম 20 ভার্ব নিয়ে আজকের ক্লাস। তো চলো এক এক করে আমরা স্ক্রিনে শব্দগুলি শিখে নিই। প্রত্যেকটি হচ্ছে ভার্ব, এটা মনে রাখবে, এবং কিছুটা বেসিক লেভেলেরই, কিন্তু আমাদের সেই ভার্বগুলি খুবই প্রয়োজন হয় এবং আমরা প্রায় দৈনন্দিনের কথা এবং লেখায় সেগুলি ব্যবহার করে থাকি। তো চলো শিখে নেওয়া যাক। 1 নম্বর শব্দ অ্যাবাইড, মেনে চলা। তার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অ্যাভয়েডিং, পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট ফর্ম অ্যাবোড। এক্সাম্পল দেখে নাও, ট্রাই টু অ্যাভয়েড বাই দ্য রুলস, নিয়ম মেনে চলার চেষ্টা করো। একটি প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাভয়েড বাই, মেনে চলা, এটা মনে রাখবে। অ্যাভয়েডের পর প্রেপোজিশন বাই যদি বসে, সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসাবে বাই বসে, তখন মেনে চলা বোঝায় অ্যাভয়েড বাই। 2 নম্বর এক্সাম্পল দেখো, অ্যাকসেপ্ট, ACCEPT, অ্যাকসেপ্ট, স্বীকার করা বা গ্রহণ করা। তার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অ্যাকসেপ্টিং, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাকসেপ্টেড, গ্রহণ করা। এক্সাম্পল, আই অ্যাকসেপ্ট ইউর অপিনিয়ন, আমি তোমার যে মতামত সেটাকে গ্রহণ করি। আই অ্যাকসেপ্ট ইউর অপিনিয়ন। আমাদের এক্সাম্পলগুলি ভালো করে খেয়াল করবে, তাহলে সেন্টেন্স কনস্ট্রাকশনটা একটু মনে থাকবে এবং সেই সেন্টেন্স কনস্ট্রাকশন বা এই ওয়ার্ডকে অ্যাপ্লাই করে আমরা অনায়াসেই কিছু লিখতে বা বলতে পারবো। শি অ্যাকসেপ্টেড আ গিফট ফ্রম হার আঙ্কেল, সে তার আঙ্কেলের কাছ থেকে একটি গিফট গ্রহণ করেছিল। তাহলে পাস্ট ইনডেফিনিটের জন্য অতীতে কোনো কাজ হয়েছিল আমরা জানি ভার্ব সেকেন্ড ফর্ম হয়, এখানে অ্যাকসেপ্টেড বলা হয়েছে। 3 নম্বর দেখো, অ্যাডমায়ার, প্রশংসা করা। যখন কোনো বস্তু বা ব্যক্তি বা কিছুর প্রশংসা করতে হয় তখন অ্যাডমায়ার শব্দটি আমরা ইউজ করতে পারি। পার্টিসিপল ফর্ম অ্যাডমায়ারিং, পাস্ট পার্টিসিপল বা সেকেন্ড ফর্ম অ্যাডমায়ার্ড। এক্সাম্পল, আই অ্যাডমায়ার ইউর কারেজ, আমি তোমার উৎসাহকে বা উদ্যমকে খুব প্রশংসা করি। 4 নম্বর, অ্যাডভাইজ, উপদেশ দেওয়া। অ্যাডভাইজিং বা অ্যাডভাইসড হচ্ছে পরে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম হচ্ছে অ্যাডভাইসড। একটি বিষয় মনে রাখবে, ADVISE যখন হয় তখন এটা হচ্ছে ভার্ব ফর্ম, উপদেশ দেওয়া। অনেকেই এটা ভুল করে অ্যাডভাইজের সঙ্গে। ADVICE যখন থাকবে সেটা হচ্ছে নাউন ফর্ম, এর অর্থ হচ্ছে উপদেশ। অ্যাডভাইস, দন্তাস্য এর উচ্চারণ হবে অ্যাডভাইস, এখানে দন্তাস্য এর উচ্চারণ হবে অ্যাডভাইস। কিন্তু এখানে অ্যাডভাইজ বর্গীয় জয়ের উচ্চারণ হবে। অ্যাডভাইস যখন হবে সেটা হচ্ছে ভার্ব ফর্ম, উপদেশ দেওয়া। তাহলে অ্যাডভাইস উপদেশ আর অ্যাডভাইজ উপদেশ দেওয়া। যেমন, ফাদার অ্যাডভাইজড মি টু বি অনেস্ট, বাবা আমাকে উপদেশ দিয়েছিল সৎ হওয়ার জন্য। 5 নম্বর এক্সাম্পল দেখো কি রয়েছে, অ্যামিউজ, আনন্দ দেওয়া। অ্যামিউজিং, অ্যামিউজড পরের ফর্মগুলি। এক্সাম্পল, দ্য জোকার অ্যামিউজড আস উইথ হিজ ট্রিক্স ইন দ্য সার্কাস, জোকার তার ট্রিক্সের মাধ্যমে আমাদেরকে আনন্দ দিয়েছিল। অ্যামিউজড। 6 নম্বর এক্সাম্পল কি রয়েছে, অ্যানয়, অ্যানয় মানে হচ্ছে বিরক্ত করা। অ্যানয়, বিরক্ত করা। অ্যানোয়িং, অ্যানোয়েড সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম। এক্সাম্পল, হি ইজ অ্যানোয়িং হিজ সিস্টার, সে তার বোনকে বিরক্ত করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am, is, are হেল্পিং ভার্ব হিসাবে বসে এবং ভার্ব শেষে আইএনজি হয়। তাহলে হি ইজ অ্যানোয়িং হিজ সিস্টার, সে তার বোনকে বিরক্ত করছে। 7 নম্বর অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া। অ্যাপিয়ার আবির্ভূত হওয়া, কোনো কিছুর হঠাৎ করে বা কোনো কিছু উদয় হওয়া, সামনে আসা, অ্যাপিয়ার। অ্যাপিয়ারিং পরের ফর্মগুলি প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, আর হচ্ছে পাস্ট বা পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে অ্যাপিয়ার্ড। এক্সাম্পল, হি অ্যাপিয়ার্ড সাডেনলি টু ক্লেইম দ্য মানি। হয়তো একটা টাকা পড়েছিল রাস্তায়, কেউ একজন পেয়েছে, জিজ্ঞেস করছে কার টাকা, কেউ ছিল না, হঠাৎ করে একজন এসে দাবি করলো যে সেটা তার টাকা। হি অ্যাপিয়ার্ড সাডেনলি টু ক্লেইম দ্য মানি, সে হঠাৎ করে আসলো সেই টাকা দাবি করার জন্য। 8 নম্বর বাইন্ড, বাঁধানো। বাইন্ডিং, বাউন্ড। উই বাউন্ডেড দ্য থিপ টাইটলি, আমরা চোরটিকে শক্ত করে বেঁধেছিলাম। বাউন্ড এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই ভার্ব সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। উই বাউন্ডেড দ্য থিপ টাইটলি। 9 নম্বর শব্দ দেখো ব্রিং। ব্রিং মানে হচ্ছে আনা। ব্রিং মানে আনা। ব্রিঙ্গিং, বট, BOUGHT, BOUGHT, বট তার হচ্ছে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। মাদার ইজ ব্রিঙ্গিং সাম ফুড ফর আস, মা আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছে। ব্রিঙ্গিং, এখানে একটি বিষয় মনে রাখবে, ব্রিং মানে আনা, যেমন মা আমাদের জন্য হয়তো রান্নাঘর থেকে কিছু খাবার এখানে নিয়ে আসছে রান্নাঘর থেকে। কিন্তু আরেকটি শব্দ রয়েছে ফেচ, FETCH। ফেচ মানে হচ্ছে, ফেচ মানেও আনা, কিন্তু এর অর্থ গিয়ে নিয়ে আসা, কোনো জায়গার থেকে গিয়ে, যেমন গো অ্যান্ড ফেচ ইউর বুক, ওখানে যাও এবং তোমার বইটা নিয়ে এসো। গো টু ইউর হাউস অ্যান্ড ফেচ আ গ্লাস অফ ওয়াটার, বাড়িতে যাও এক গ্লাস জল নিয়ে এসো আমার জন্য। সেই ক্ষেত্রে ফেচ শব্দটি ব্যবহার করা হবে। আর এমনি কোনো জায়গার থেকে কোনো কিছু নিয়ে আসা হচ্ছে ব্রিং, যেমন রান্নাঘর থেকে মা খাবার নিয়ে আসছে আমাদের জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে ব্রিং। 10 নম্বর শব্দ দেখো বাড়ি, কবর দেওয়া। বাড়ি কবর দেওয়া বা মাটির নিচে বা বালির নিচে কোনো কিছু চাপা দেওয়া। এক্সাম্পল, দেয়ার, সেখানে, দে বারিড সামথিং, সেখানে তারা কিছু একটা কবর দিচ্ছিল বা মাটির নিচে বা বালির নিচে চাপা দিচ্ছিল। দেয়ার দে বারিড সামথিং, তারা কিছু চাপা দিচ্ছিল। পরের শব্দ দেখো 11 চেজ, পিছু ধাওয়া করা। যেমন একটা ইঁদুরের পেছনে একটা বিড়াল ধাওয়া করছে, এমন পেছন পেছন যাওয়া। চেজিং বা চেজড, পিপল চেজ দ্য থিপ অন দ্য ওয়ে, লোকজনেরা চোরটির পেছনে ধাওয়া করেছিল রাস্তার মধ্যে, তাহলে চেজ। নম্বর 12 চার্জ। এই যে শব্দটি রয়েছে, আমরা বেশ কয়েকটি অর্থে এই শব্দটিকে ব্যবহার করতে পারি। চার্জ আক্রমণ করা অর্থে, ঝাঁপিয়ে পড়া অর্থে, অভিযোগ করা অর্থে। তার প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম চার্জিং, পাস্ট বা পাস্ট পার্টিসিপাল ফর্ম চার্জড। তাহলে এক্সাম্পলগুলি আমরা দেখিনি। যখন 1 নম্বর দেখো দ্য সোলজার্স চার্জ দ্য এনিমি, তাহলে সোলজার সৈনিকেরা তার এনিমির উপরে আক্রমণ করেছিল। চার্জ দ্য এনিমি। 2 নম্বর এক্সাম্পল দেখো, একটু আলাদা অর্থে ইউজ করা রয়েছে। দ্য অ্যাংরি বুল, ষাঁড়টি, রাগান্বিত ষাঁড়টি চার্জড অ্যাট দ্য ফ্যান্স, কোনো একটা বাধা বা বেড়ার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। চার্জড অ্যাট দ্য ফ্যান্স। 3 নম্বর এক্সাম্পলটি আরেকটু আলাদা অর্থে ব্যবহার করা হয়েছে। হি ওয়াজ চার্জড উইথ মার্ডার, সে খুনের অভিযোগে অভিযুক্ত। হি ওয়াজ চার্জড উইথ মার্ডার, সেই ক্ষেত্রে প্রেপোজিশন উইথ হবে, এটা মনে রাখতে হবে। চার্জড অ্যাট কোনো কিছুর উপর আঘাত করা, আর কাউকে আঘাত করা উইদাউট প্রেপোজিশন, এখানে কিন্তু কোনো প্রেপোজিশন ব্যবহার করা হয়নি। দ্য সোলজার চার্জ দ্য এনিমি, এখানে উইদাউট প্রেপোজিশন ইউজ করা হয়েছে, কোনো প্রেপোজিশন ইউজ করা হয়নি। তাহলে কোনো কিছুর উপরে ঝাঁপিয়ে পড়া, সেক্ষেত্রে অ্যাট, চার্জড অ্যাট। আর যদি কাউকে অভিযোগ করা হয়, সেক্ষেত্রে প্রেপোজিশন উইথ। আমাদের কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনের সঙ্গে ওয়ার্ডের সঙ্গে সঙ্গে
এই ছোটোখাটো বিষয়গুলি, বিশেষ করে প্রেপোজিশনের ইউজগুলি মনে রাখতে হবে, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর ভুল যদি আমরা ব্যবহার করি তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেই জন্য এটা ভালো করে শিখতে হবে। নম্বর 13, চিয়ার, উৎসাহিত করা। আমরা অনেকেই এই শব্দটা শুনে থাকবো, চিয়ারিং বা চিয়ার্ড। এক্সাম্পল দেখো, দ্য বয়েজ আর চিয়ারিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা রয়েছে। আমরা জানি অ্যামিজার ইউজ হয় যেহেতু এখানে বয়েজ প্লুরাল ফর্ম ইউজ করা রয়েছে, অনেকজন। দ্য বয়েজ আর চিয়ারিং দেয়ার টিম, তাদের টিমকে উৎসাহিত করছিল অন দ্য প্লেগ্রাউন্ডে। তাহলে এখানে চিয়ারিং মিন্স উৎসাহিত করা। 14 নম্বর শব্দ দেখো কি রয়েছে, চিউ, চিবানো, চিউ, চিবানো। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম চিভিং, পাস্ট পার্টিসিপল ফর্ম চিউড। এক্সাম্পল দেখো, দ্য বেবি ইজ চিভিং দ্য ডল, বাচ্চাটি তার একটি পুতুলকে চিবাচ্ছে, কামড়াচ্ছে। কামড়ানো আর চিবানো একটু আলাদা, কামড়ানো আলাদা শব্দ, অ্যাকচুয়ালি চিউ মিন্স হচ্ছে চিবানো। নম্বর 15, পরের শব্দ কি, চিট, তিরস্কার করা, কাউকে বা কোনো বিষয়ে তিরস্কার করা, চিট। এক্সাম্পল, চিডিং অ্যান্ড চিড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্ম, এটা মনে রাখতে হবে। ইটা ছাড়া CHID, তার যে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম সেটা হচ্ছে চিড। why do you cheat the child, তুমি ওই শিশুকে কেন তিরস্কার করো, বাচ্চাদেরকে কেন তিরস্কার করো। why do you cheat, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করার জন্য ডু ব্যবহার করা হয়। তাহলে তুমি কি, এই অর্থে ডু ইউ ব্যবহার করা হয়। যেমন তুমি কি মাছ পছন্দ করো, সেক্ষেত্রে কি হবে, ডু ইউ লাইক ফিশ, এরকম। ডু ইউ লাইক ফিশ, তুমি কি মাছ পছন্দ করো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তুমি কি এই অর্থ যখন প্রশ্ন করতে হবে, তুমি কি যাও, তুমি কি খাও, তুমি কি বই পড়ো, ডু ইউ দিয়ে তারপর হচ্ছে ভার্ব, বাকি পার্টগুলি পরে হবে। তাহলে তার উপরে আমাদের প্লেলিস্টে ভিডিও রয়েছে যে ডু ইউ দিয়ে কীভাবে প্রশ্ন করতে হবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। নম্বর 16, ক্লিং, লেগে থাকা। খুবই একটি সুন্দর শব্দ এবং প্রায়শই এটি ব্যবহার করতে হয় আমাদের বলতে গেলে, কাউকে ইন্সপায়ার করতে গেলে এমন। ক্লিং মিন্স লেগে থাকা। এবার কেউ পরীক্ষার জন্য বা কোনো বিষয়ে প্রিপারেশন নিচ্ছে বা কোনো বিষয়ে কাজ করছে, তাকে যখন আমরা ইন্সপায়ার করি কিছু বলার জন্য যে এই কাজটা চালিয়ে যাও, তুমি সাকসেস হবেই, বা পড়াশোনা চালিয়ে যাও, তুমি একদিন সাকসেসফুল হবেই, বিজনেসটাকে তুমি করে যাও, তুমি একদিন সাকসেসফুল হবেই, তখন এই ভার্বটিকে ব্যবহার করা যেতে পারে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্লিঙ্গিং, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লাং। যেমন ক্লিং টু দ্য প্রফেশন সিনসিয়ারলি, ক্লিং টু দ্য প্রফেশন সিনসিয়ারলি, অথবা এখানে ইয়োর শব্দটাও ব্যবহার করা যেতে পারে। ক্লিং টু ইয়োর প্রফেশন সিনসিয়ারলি, তুমি তোমার কাজের প্রতি মনোযোগী হও। তাহলে তুমি কি লেগে থাকো, তোমার কাজে তুমি লেগে থাকো, তুমি একদিন সাকসেসফুল হবেই। ক্লিং টু। নম্বর 16, কল্যাপস। কল্যাপস মিন্স ধসে পড়া বা ধ্বংস হয়ে যাওয়া। কল্যাপসিং, কল্যাপসড। দ্য মাল্টি-স্টোরিড বিল্ডিং কল্যাপসড অ্যাট মিডনাইট, বহুতল এর যে বিল্ডিং মাঝরাতে ধসে পড়েছিল, ভূমিকম্পে হোক বা কোনো কারণে হোক, মাঝরাতে সেটা ধসে পড়েছিল। নম্বর 17, কলিড, মুখোমুখি ধাক্কা লাগা। যখন মুখোমুখি কোনো বিষয়, গাড়ি, বিশেষ করে গাড়ি ধাক্কা লাগে, তখন কলিড ভার্বটিকে আমরা ইউজ করতে পারি। তার প্রেজেন্ট ফর্ম কলিডিং, পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্ম কলিডেড। দ্য বাস কলিডেড হেড অন উইথ আ লরি, তাহলে একটা লরির সঙ্গে বাসটা কী হয়েছিল, মুখোমুখি ধাক্কা লেগেছিল। দ্য বাস কলিডেড হেড অন উইথ আ লরি। নম্বর 18, কম্পেয়ার। নম্বর 18, কম্পেয়ার বা তুলনা করা। মনে রাখবে আমরা এই শব্দটি প্রায়শই ব্যবহার করি, কিন্তু হয়তো ইউজেসটা আমরা ঠিকঠাক করতে পারি না, সেই জন্য আমি এই শব্দটিকে নিয়েছি, কম্পেয়ারিং অ্যান্ড কম্পেয়ার্ড। এক্সাম্পল,
ইউ শুড নট কম্পেয়ার্ড হিম উইথ এনি আদার বয়েজ, এভরিওয়ান ইজ ডিফারেন্ট। তাহলে তোমার উচিত নয়, আমরা জানি শুড উচিত অর্থে ব্যবহার হয়। ইউ শুড নট কম্পেয়ার হিম, তাকে কম্পেয়ার করা উচিত নয়, উইথ এনি আদার বয়েজ, অন্য বালকদের সঙ্গে, এভরিওয়ান ইজ ডিফারেন্ট, প্রত্যেকেই হচ্ছে আলাদা আলাদা। নম্বর 19 নম্বর এর অর্থ হচ্ছে কম্পিট, প্রতিযোগিতা করা, কোনো পরীক্ষাতে হোক বা কারোর সঙ্গে হোক বা কোনো খেলায় হোক প্রতিযোগিতা করা, কম্পিট। কম্পিটিং প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, কম্পিটেড হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। এক্সাম্পল, ইন্ডিয়া ইজ নাও ট্রাইং টু কম্পিট উইথ আদার কান্ট্রিজ ইন ট্রেড। ব্যবসার ক্ষেত্রে ইন্ডিয়া অন্য দেশের সঙ্গে কম্পিটিশন করার চেষ্টা করছে। তাহলে কম্পিট হচ্ছে ভার্ব ফর্ম, প্রতিযোগিতা করা, আর কম্পিটিশান হচ্ছে নাউন ফর্ম। কম্পিটিশন হচ্ছে নাউন ফর্ম, প্রতিযোগিতা। তাহলে এটা মনে রাখতে হবে, নাউন ফর্ম আর ভার্ব ফর্মের যে ইউজেস, এটা মনে রাখতে হবে। আর নম্বর 20, কনফিউজ, বিভ্রান্ত করা, কনফিউজিং অ্যান্ড কনফিউজড পরের ফর্মগুলি। কনফিউজিং বিভ্রান্ত করা, কনফিউজড। তাহলে এক্সাম্পল দেখো, দ্য সিগন্যালস কনফিউজ দ্য ড্রাইভার। এমন কিছু সিগন্যাল ছিল যে সিগন্যালগুলি হয়তো একটু ব্যতিক্রমী ছিল, সেই সিগন্যালগুলি ড্রাইভারকে কনফিউজড করেছিল। এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ কনফিউজড করেছিল সেই অর্থে। তো আজকের লেসন এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিও দেখতে থাকবে এবং ইংরেজি প্র্যাকটিস করতে থাকবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।